গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের সেকেন্ড ক্লাস একমাত্রিক গতি সম্পর্কে আলোচনা করব। তো প্রথম ক্লাসে আমরা ভৌত রাশির পরিমাপ মাত্রা নিয়ে পড়েছিলাম। এরপর দ্বিতীয় চ্যাপ্টার আছে একমাত্রিক গতি। তো এই একমাত্রিক গতি পড়ার শুরুতেই যেই টার্মগুলো আমাদের কাজে লাগবে সেই টার্মগুলো একটা রেখাচিত্রের মাধ্যমে আমি দেখিয়েছি। প্রথমেই বলছি বলবিজ্ঞান। বলবিজ্ঞান জিনিসটা কি না, বিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর মানে গতি বা একটা স্থির বস্তুর উপর গতির প্রভাব বা বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বলবিজ্ঞান বা মেকানিক্স। এবং এই বলবিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করা যায়, গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা। গতিবিদ্যাকে আবার দুভাবে ভাগ করা যায়, স্থিতিবিজ্ঞান, চলবিজ্ঞান। এখন এই গতিবিজ্ঞান কি না, গতিবিজ্ঞান হলো এমন একটা বিষয় যেখানে বস্তুর গতি নিয়ে আলোচনা করা হয়, গতির কারণ নিয়ে আলোচনা করা হয় এবং একটা গতিশীল বস্তুর উপর বিভিন্ন বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। আর স্থিতিবিজ্ঞান কি না, স্থিতিবিদ্যা বা স্থিতিবিজ্ঞান এতে একটা স্থির বস্তুর উপর, একটা ধরো এখানে স্থির বস্তু আছে, সেখানে সেই বস্তুটার উপর বিভিন্ন বল প্রয়োগ হচ্ছে, সেই স্থির বস্তুর উপর বিভিন্ন বলের প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করি। আর এপাশে আছে গতিবিদ্যা। গতিবিদ্যার দুটো ভাগ, স্থিতিবিজ্ঞান, চলবিজ্ঞান। স্থিতিবিজ্ঞানটা কি, এখানে কিন্তু বস্তুর গতি নিয়ে আলোচনা করা হয়, কিন্তু সেই গতির কারণ নিয়ে ডিসকাস করা হয় না, সেটাকে বলা হয় স্থিতিবিজ্ঞান। চলবিজ্ঞান কি, এখানে বস্তুর গতি এবং সেই গতির সৃষ্টির কারণ এবং গতিশীল বস্তুর উপর বিভিন্ন বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, সেটাকে বলা হয় চলবিজ্ঞান। তো এই টার্মগুলো আমাদের পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে এবং এগুলো কিন্তু একটা চ্যাপ্টার আছে, স্থিতিবিদ্যা একটা আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আরো ডিটেলসে জিনিসটা নিয়ে আলোচনা করা হবে। এখন আমাদেরকে জানতে হবে যে গতি, স্থিতি এই জিনিসগুলো কি। স্থির বস্তু কাকে বলে বা স্থিতি কাকে বলে না, সময়ের সাপেক্ষে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তুর যদি স্থির থাকে তাকে বলা হয় স্থিতি। আর গতি কাকে বলে না, সময়ের সাপেক্ষে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তু যদি গতিশীল হয় তাকে বলা হয় গতি। এখন এই স্থিতি গতির ব্যাপারে যখনই আলোচনা করা হবে আমাদের ফার্স্টেই জানতে হবে যে পরম স্থিতি বা চরম স্থিতি বা পরম গতি, ওটার আরেকটা নাম আছে যেটা চরম গতি। চরম বা পরম, অ্যাবসলিউট জিনিসটা কি, আমরা সব কিছুতে বলি না অ্যাবসলিউট, সেই অ্যাবসলিউট জিনিস চরম জিনিসটা কি বা পরম জিনিসটা কি, আদৌ কি তার অস্তিত্ব আছে, সেইটা সম্পর্কে আমরা জানব। পরম স্থিতি বা পরম গতি। এখন আমরা জানি কি, আমরা জানি এবং এটা প্রমাণিত হয়েছে বহু বছর আগে, কয়েকশো বছর আগে পর্যন্ত মানুষ বিশ্বাস করতো যে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কিন্তু না, আমরা জেনেছি, বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে যে পৃথিবী কিন্তু গতিশীল, সূর্য স্থির, পৃথিবীর সাপেক্ষে কিন্তু মানে সূর্যের সাপেক্ষে পৃথিবী স্থির। সূর্য চারিদিকে পৃথিবী ঘুরে চলছে অ্যাপ্রক্সিমেটলি, যেটার হিসাব করা হয় 365 দিন বা 1 বছর, এবং পৃথিবী নিজের অক্ষের চারিদিকেও ঘুরছে, যেটা একদিন বা 24 ঘন্টা হিসেবে ধরা হয়। এখন এই গতিটা আমরা উপলব্ধি করতে পারি না কেন? আমরা এই যে পৃথিবীর ওপর বসবাসকারী জীব তথা সমস্ত গাছপালা, মানুষ আমরা আছি, তারা হচ্ছে যে কেন সেই গতিটা উপলব্ধি করতে পারি না? আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় সূর্য উঠছে, পূর্ব দিকের আকাশে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, সূর্যকে গতিশীল মনে হয় কেন? না, একটা গতিশীল বস্তুর উপর অবস্থিত থেকে কিন্তু সেই বস্তুটার গতি সম্পর্কে ধারণা করা সম্ভব নয়, এবং সেই বস্তুটার সাপেক্ষে যদি যে অবস্থান করছে তার আকৃতি ক্ষুদ্র হয়। আমরা মানুষ সহ সমস্ত যে গাছপালা, আরো যে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, নদী নালা, পাহাড় পর্বত, সবকিছুই কিন্তু পৃথিবীর আকারের সাপেক্ষে কিন্তু অনেকই ক্ষুদ্র। সেই জন্য আমরা
পৃথিবীতে অবস্থান করে পৃথিবীর গতি সম্পর্কে ধারণা করতে পারি না। আমাদের কাছে এর প্রমাণস্বরূপ কি, দিন রাত্রি হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, এটুকুই। কিন্তু গতি বলতে আমরা যেটা বুঝি সেই রকম গতিশীল কোনো ব্যাপার আমরা পৃথিবীর উপর দাঁড়িয়ে পারবো না উপলব্ধি করতে। আমাদেরকে তাহলে মহাকাশে যেতে হবে, সেখানে গিয়ে দেখতে হবে যে হ্যাঁ পৃথিবী গতিশীল। আবার সূর্যের কথা যে বলছি, সূর্য স্থির, সত্যি কি সূর্য স্থির? একটা গ্যালাক্সিতে যদি অন্য নক্ষত্রের সাপেক্ষে ধরা হয়, সেখানে কিন্তু সেই নক্ষত্রের সাপেক্ষে সূর্য গতিশীল। আবার এই যে গ্যালাক্সির কথা বললাম, এই গ্যালাক্সিগুলো কিন্তু একে অপরের সাপেক্ষে গতিশীল। তাহলে একদিক থেকে আমরা যদি বিচার করি যে কোনো কিছুই কিন্তু স্থির নয়, সব কিছুই গতিশীল, কারো না কারো সাপেক্ষে গতিশীল। তাহলে এই যে পরম স্থিতি, এই পরম স্থিতির কোনো কনসেপ্টই নেই। পরম স্থিতি বলে কোনো কিছু হয় না। আর পরম গতি কি বলে না, আমি যদি এমন একটা স্থির বস্তু, পরম স্থির বা চরম স্থির বস্তু খুঁজে পাই, সেই স্থির বস্তুর উপর যদি দাঁড়িয়ে কোনো দর্শক কোনো গতিশীল বস্তুকে দেখে, তাহলে ওই স্থির বস্তু সাপেক্ষে ওই গতিশীল বস্তুর গতিটা হবে কি, চরম গতি বা পরম গতি। কিন্তু বাস্তবে সেই রকম স্থির বস্তুর তো অস্তিত্ব নেই, সেই পরম স্থিতিরও অস্তিত্ব নেই, তাহলে পরম গতির অস্তিত্ব থাকবে কি করে? তাই পরম গতিরও কোনো অস্তিত্ব নেই। আমরা এই যে একজনের সাপেক্ষে আরেকজনের গতি বিচার করছি, কোনো কিছুর সাপেক্ষে আমরা একটা ডিস্টেন্স মেজার করছি কারো না কারো সাপেক্ষে, সেটা কি সেই এই যে কাউকে ধরছি সেটা কি রেফারেন্স। আমরা ক্লাসে যে ফার্স্ট বয় তার নাম্বারের সাপেক্ষে বাকিদের নাম্বার, এই তুই এর থেকে কত কম পেয়েছিস বা বেশি পেয়েছিস, তাহলে একজন হচ্ছে যে ফ্রেম, একজন হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। সেই ফ্রেম অফ রেফারেন্সটা আমাকে জানতে হবে। নির্দেশ তন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স, সরি এটা আমি ইংলিশে লিখব, ফ্রেম অফ রেফারেন্স। এখন এই নির্দেশতন্ত্র জিনিসটা কি? ধরো আমি তোমাকে বললাম যে কলকাতার ডিস্টেন্স কত, তোমাকে আমি কোশ্চেন করছি যে কলকাতার ডিস্টেন্স কত, আমি কি কোনো উত্তর পাবো? আমার কোশ্চেন করাটাই ভুল হয়েছে। কেন বলো তো? না, আমি একটা কোশ্চেন করছি সেটা অসম্পূর্ণ রাখছি। আমি বলতে পারি যে বর্ধমান থেকে কলকাতার ডিস্টেন্স কত, বা শিলিগুড়ি থেকে কলকাতার ডিস্টেন্স কত। আমি শুধু এরকম কলকাতার ডিস্টেন্স কত সেটা জিজ্ঞেস করতে পারি, বা তোমার বাড়ি থেকে কলকাতার ডিস্টেন্স কত, বা আমার বাড়ি থেকে কলকাতার ডিস্টেন্স কত। তাহলে এই যে কারো থেকে কারো ডিস্টেন্স, এই যে যার সাপেক্ষে ধরা হচ্ছে সেটাই নির্দেশতন্ত্র, সেটাই ফ্রেম অফ রেফারেন্স। আমরা এই একমাত্রিক গতির ক্ষেত্রেও কিছু ফ্রেম অফ রেফারেন্স সম্পর্কে জানব। প্রথমে বলবো একমাত্রিক নির্দেশতন্ত্র। ওয়ান ডাইমেনশনাল 1D ফ্রেম অফ রেফারেন্স। একমাত্রিক নির্দেশতন্ত্র বা ওয়ান ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সটা কিরকম? এটাকে তোমরা মানে স্থানাঙ্ক জ্যামিতি করেছো, এইটা হচ্ছে অনুভূমিক দিক এবং এটা উলম্ব দিক, এটা হরিজন্টাল, এটা ভার্টিক্যাল। তো আমি এইরকম একটা জায়গায় একটা বস্তুর পজিশন আছে দেখলাম, তো এখান থেকে আমাকে এইখানে যেতে হবে। কিভাবে যাব? আমি এই বরাবর গেলাম কি ছোট x একক দূরত্ব, এবং এই বরাবর গেলাম মানে উলম্ব অক্ষ বরাবর গেলাম ছোট y একক দূরত্ব। যেতে আমি কি p পজিশনে পৌঁছে গেলাম। তাহলে p এর স্থানাঙ্ক হবে x y, এবং আমি যদি o থেকে এই p টাকে যোগ করে দিই এবং সেটাকে r লিখি, তাহলে এই rটা কি হবে? তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের আকার নিয়েছে এবং এটা তার অতিভুজ। তোমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছো নিশ্চয়ই সবাই। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী r = √x² + y², মানে
অতিভুজের স্কয়ার, অতিভুজ ইকুয়াল টু রুট ওভার অফ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটা ইচ্ছে। তাহলে এইটার দ্বারা আমি কি দেখালাম, যে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থানটা নির্দেশ করলাম। ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থানটা নির্দেশ করলাম। তোমাদের যদি কোনো প্রবলেম দেয় যে এইখান থেকে এই ডিসটেন্সটা বলে দেওয়া থাকলো, একটা সাপোজ কিছু একটা মান দেওয়া থাকলো, আর এখান থেকে এখানে ডিসটেন্সটা বলে দেওয়া থাকলো, তাহলে তোমরা কিন্তু এই যে অবস্থানটা বা অবস্থান ভেক্টর যদি বলে, ভেক্টর অনেকেই পড়ে ফেলেছো, তো ভেক্টরটা কি কত হবে বা অবস্থানটা কত হবে না, রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এক্স এর জায়গায় এখানে ধরো একটা 3 সাপোজ বলা আছে, আর এখানে ধরো 4 বলা আছে, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান রুট ওভার অফ 25 হবে। 3 মানে 9 আর 16 হবে, তাহলে রুট ওভার অফ 25 মানে r ইকুয়ালস টু 5 বেরিয়ে যাবে। তাহলে আমি এই একমাত্রিক নির্দেশতন্ত্র দিয়ে কিন্তু এই জাতীয় প্রবলেমগুলো সলভ করতে পারবো। তাহলে এই হলো কি একমাত্রিক নির্দেশতন্ত্র বা ওয়ান ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সের কনসেপ্ট। এরপর আমরা পড়ব দ্বিমাত্রিক, সরি এটা আমার একটু বলতে ভুল হয়ে গেছে, এটা একমাত্রিক নয়, এটা হচ্ছে দ্বিমাত্রিক। এটা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, এটা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র আমি বলে দিয়েছি প্রথমেই। সরি, এটার জন্য মানে একমাত্রিক নির্দেশতন্ত্রটা আগে বলতে হতো, আমি খেয়াল করলাম না। এটা হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। তা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের কনসেপ্ট এটা, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা এক্স অ্যাক্সিস, এই পজিশনটা আমরা বের করলাম। তো কোনো ব্যাপার নয়, আমি একমাত্রিক নির্দেশতন্ত্রটা দেখিয়ে দিচ্ছি। একমাত্রিক নির্দেশতন্ত্রটা কি, সেটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস থাকবে। আমি যদি এটা এক্স অ্যাক্সিস বরাবর ধরি এবং এখানে কিছু ঘর কেটে দিচ্ছি, এটা যদি 0 হয় তাহলে এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক আর এটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিক। 1 2 3 4 5 6 -1 -2 -3। তাহলে আমি ধরলাম এখানে একটা বস্তু আছে পি, তাহলে এই বস্তুটার পজিশন কত, 0 সাপেক্ষে না 1 2 3 4 4 ইউনিট। তাহলে আমি এইটার সাপেক্ষে বস্তুটার পজিশন কত পেলাম, 4 ইউনিট বা 4 একক এক্স অ্যাক্সিস সাপেক্ষে। সাধারণত আমরা দূরত্ব মেজার করার সময় এই ধরনের কনসেপ্টগুলো কাজে লাগে, জাস্ট ডিসটেন্স মেজার করার জন্য। তাহলে এই হলো একমাত্রিক নির্দেশতন্ত্র। এরপর আমরা একমাত্রিক পড়ে নিলাম, দ্বিমাত্রিক পড়লাম। এবার আমরা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রটা জানবো। ত্রিমাত্রিকটা মানে নতুন কিছু নেই, ওখানে শুধু 3 ডাইমেনশনাল এক্স ওয়াই আর একটা অ্যাডিশনাল টার্ম জেড থাকবে। মানে দ্বিমাত্রিক হয়েছিল r ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে ত্রিমাত্রিক হবে r ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা 3 ডাইমেনশনাল ক্ষেত্রে হবে। তোমাদের মেইন যেটা দেখতে হবে পোলার ডাইমেনশন মানে পোলার নির্দেশতন্ত্র বা পোলার ফ্রেম অফ রেফারেন্স। এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা p পজিশন। একই রকম ভাবে এইটা আমি x একক বরাবর গেলাম, ছোট x একক, এটা আমি গেলাম y একক বরাবর। তাহলে এটা এখান থেকে এখানে আমি টানবো লাইন, এটাকে একই রকম নাম দিচ্ছি r। আগেরটার ক্ষেত্রে আমি ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে করেছিলাম কি, এই একই রকম ভাবে y x আর এটাকে x একক ছোট x আর এটা ছোট y। আমি এইখানে যে p এর স্থানাঙ্কটা বলেছিলাম x আর y, ছোট x ছোট y। তো এখানে আমরা একটু আলাদা করব। এই যে r, যারা ভেক্টর পড়ে নিয়েছো তারা ভালো পারবে এটা বুঝতে, যে r যদি একটা অবস্থান ভেক্টর হয়, r এর
অনুভূমিক উপাংশটা কত হবে না r cos থিটা, আর r এর উলম্ব উপাংশটা r sin থিটা। তাহলে আমি কি লিখতে পারি x equals to r cos থিটা, y equals to r sin থিটা। তাহলে আমি স্কোয়ারিং অ্যাডিং করব, মানে লেফট হ্যান্ডের স্কোয়ার করব আর রাইট সাইডেও কিন্তু স্কোয়ার করব, স্কোয়ার করে দুটোকে অ্যাড করব। x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু কত হবে, r স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এটা তোমরা জানো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটা ইকুয়াল টু r স্কোয়ার। তাহলে r সমান কত, রুট ওভার অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এই টু ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সের মতোই এখানেও বেরিয়েছিল r ইকুয়াল টু রুট ওভার অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখন আলাদা কি, আলাদা হচ্ছে যে এই যে পজিশনটা আমি এখানে বের করে নিলাম, আমার একটা খেয়াল ছিল না এখানে দিতে, এটা কোণ, এটা তো এই এক্সট্রার সাথে একটা কোণ করেছে তবে আমি উপাংশে ভাঙতে পেরেছি, r cos থিটা আর sin থিটা, এই থিটাটা এখানে কোণ, অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সম্পর্কে জানবো। দেখো এই অ্যাঙ্গেলটা আমি এই ক্লাসে দেখাচ্ছি। x সমান r cos থিটা, y equals to r sin থিটা। তাহলে y বাই x করলে কত হবে, y বাই x করলে হবে r sin থিটা বাই r cos থিটা, আর আর কেটে যাবে tan থিটা, tan থিটা সমান y বাই x, তাহলে থিটা সমান হবে tan ইনভার্স y বাই x। তাহলে এই হচ্ছে থিটার মান, এবং এই p এর হচ্ছে যে স্থানাঙ্কটা তখন হয়ে যাবে r থিটা। টু ডাইমেনশনালে কি ছিল, p এর স্থানাঙ্কটা ছিল xy, আর এখানে পোলার ফ্রেম অফ রেফারেন্সে কত হচ্ছে p এর স্থানাঙ্কটা r থিটা। তাহলে তোমাকে যদি এরকম একটা পোলার ফ্রেম অফ রেফারেন্স দিয়ে এই মানগুলো দিয়ে দিল xy এবং থিটার মানটা তোমাকে বের করতে হবে, তাহলে তুমি কি করবে, প্রথমে r সমান রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে তোমার মান দেওয়া থাকলে সেই মান অনুযায়ী r টা বের করে ফেলবে, এবং এখানে tan ইনভার্স y বাই x লাগে, তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহার আশা করি সবাই শিখে গেছো, তাই tan ইনভার্স y বাই x, এখানে y আর x এর মানটা বসিয়ে ক্যালকুলেটরে ফেললেই থিটার মানটা বের করে ফেলবে। তাহলে এই p, এই বিন্দুটার যে অবস্থান তার r থিটা কোঅর্ডিনেটটা পেয়ে যাবে। তাহলে এই হলো যে পোলার ফ্রেম অফ রেফারেন্স। এরপরে তোমাদের আরেকটা ফ্রেম অফ রেফারেন্স আছে যেটা গোলীয় নির্দেশতন্ত্র, সেই গোলীয় নির্দেশতন্ত্রটা আমরা নেক্সট ডেতে পড়ব, এবং সেই গোলীয় নির্দেশতন্ত্র দিয়ে আমরা সেকেন্ড এই চ্যাপ্টারের যে সেকেন্ড ভিডিওটা সেটা হলো গোলীয় নির্দেশতন্ত্র দিয়ে শুরু হবে। এরপর তোমাদের আগের ক্লাসটা বোর্ডে পড়াতে পারিনি, আমার এটা নতুন ইউটিউব চ্যানেল, বোর্ডে প্রথম ক্লাসটা করানো সম্ভব হয়নি, খাতা পেনে পড়িয়েছিলাম, তো তোমরা যারা আগের ভিডিওটা দেখে থাকবে সেখানে আমি কিছু এমসিকিউ করিয়েছিলাম। আজকে তোমাদের জন্য কয়েকটা এমসিকিউ আমি নিয়ে এসেছি, সেই এমসিকিউ গুলো দিচ্ছি ইউনিট আর মেজারমেন্ট থেকে, ভৌত রাশির পরিমাপ আর মাত্রা চ্যাপ্টার থেকে এমসিকিউ গুলো, যেগুলো নিট এবং জেইই মেন জাতীয় পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। কোশ্চেন নাম্বার 1, in the SI system the unit of temperature is a degree Celsius, B Fahrenheit, আর সি কেলভিন আর ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে এই এসআই সিস্টেমে আমাকে টেম্পারেচারের ইউনিট জানতে চাচ্ছে, তো সেটা কি হবে? তোমরা চেষ্টা করো, যারা ক্লাস দেখেছো তারা পারবে, আর যারা দেখোনি তারাও পারবে যদি চ্যাপ্টারটা পড়া হয়ে গিয়ে থাকে। তিনটে সিস্টেম আছে, সিজিএস, এমকেএস অ্যান্ড এফপিএস। তো এই তিনটে সিস্টেমের মধ্যে তোমাদের আরো একটা সিস্টেম আছে এসআই, যেটা এই এমকেএস এর সাথে একই রকম, স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম এসআই। এর অ্যান্সারটা হবে কেলভিন। এসআই সিস্টেমের টেম্পারেচারের ইউনিট হচ্ছে কেলভিন। এরপরে কোশ্চেন নাম্বার 2, what is the dimensional formula of gravitational constant? None of these. গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশনাল ফর্মুলা কত? দেখো, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট F সমান gm1 m2 বাই r²। g এখানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই জিটা তোমরা আগে পড়েছো যে এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুই পরস্পরকে আকর্ষণ করে চলছে, এবং এই আকর্ষণ বলের মান কি রকম হয় না, বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, F প্রপোর্শনাল টু m1 m2, আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটোকে একসাথে করলে হবে m1 m2 বাই r², তাহলে F সমান g m1 m2 বাই r²। এই হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এইভাবে আমরা বের করেছি, এটা তোমরা সবাই মোটামুটি জানো। তো এর মাত্রাটা কি হবে? তবে এর মাত্রাটা বের করার জন্য প্রথমে g সমান f ইন্টু r², এটাকে গুণ করে দিলাম, এবং m1 m2 নিচে দিয়ে চলে যাবে। আমার আগের ক্লাস যারা দেখেছো সেখানে ফোর্সের মাত্রা বের করা আছে। ফোর্সের মাত্রাটা m l t ইনভার্স স্কয়ার, এই হলো ফোর্সের মাত্রা। এবং m এর মাত্রা হবে m1 m2, এদের মাত্রা কিরকম হবে? ক্যাপিটাল M। আর r হচ্ছে ডিসটেন্স, তাই মাত্রা হবে l। আমি সবগুলোকে এখানে বসাচ্ছি, m l t ইনভার্স স্কয়ার l স্কয়ার, আর m1 m2 দুটো গুণ আছে, তাহলে m²। কত হবে? নিচে দুটো m, উপরে একটা m, একটা m কেটে যাবে, m নিচে একটা পড়ে থাকবে, আমি উপরে mটাকে তুলে দিলে হবে m ইনভার্স l, এখানে একটা এখানে দুটো, l কিউব আর t ইনভার্স স্কয়ার। খুব সিম্পল অঙ্কটা হয়ে গেল, m ইনভার্স l কিউব t ইনভার্স স্কয়ার, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, m ইনভার্স। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এই জাতীয় আরো যে কোশ্চেন আমরা কিন্তু সলভ করতে পারি। এখন অনেকেই মাত্রা মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু মাত্রা মুখস্থ করার জিনিস না, আমরা মূল রাশির সাথে যে লব্ধ রাশির সম্পর্ক, কিভাবে লব্ধ রাশি থেকে মূল রাশির উৎপত্তি হচ্ছে, বা মূল রাশিগুলোকে কাজে লাগিয়ে কিভাবে লব্ধ রাশিগুলো তৈরি হচ্ছে, সেই সম্পর্কে যদি ওয়াকিবহাল হতে পারি, তাহলে কিন্তু ইউনিট বের করা বলো বা মাত্রা বিশ্লেষণ করা বলো খুব সহজেই করতে পারবো। তাহলে এই জাতীয় যে প্রবলেমগুলো আছে,
এগুলো কিন্তু খুব সহজে সলভ করা যাবে। তুমি আমার আগের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো বা যারা দেখো না এখনো দেখে নাও, তাহলে কিন্তু এই জাতীয় প্রবলেমগুলো তোমরা করতে পারবে। নেক্সট প্রবলেম এবং আজকে ক্লাসের লাস্ট প্রবলেম। এই প্রবলেমটা নিট 2019-এ এসেছিল, খুবই সহজ। আমি আগের ক্লাসে এটা বার করা দেখিয়েছি। থার্মাল কন্ডাক্টিভিটি, the SI unit of thermal conductivity. Option A joule, meter inverse, K inverse, watt, meter, K inverse, watt, meter inverse, K inverse, এবং D joule, meter, K inverse। এটা নিট 2019 এই কোশ্চেনটা এসেছিল। এর অ্যান্সারটা হবে অপশন সি, ওয়াট, মিটার ইনভার্স, কে ইনভার্স। থার্মাল কন্ডাক্টিভিটির উপর একটা প্রবলেম আমার আগের ভিডিওতে করা আছে, তোমরা সেই ভিডিওটা দেখলে এই প্রবলেমটা করতে পারবে। তারপরেও যারা ভিডিওটা দেখার পরেও যদি না কেউ করতে পারো, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি নেক্সট ক্লাসে কি করে হচ্ছে এটা বের করে দেখিয়ে দেবো। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করে জানিও। তোমাদের কিছু প্রবলেম থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর যারা নতুন এসেছো এখন, তারা আমার ভিডিও ক্লাসটাকে দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই থাক, পরে দেখা হবে।